ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে চাই। আমার সঙ্গে এই মুহূর্তে এখন বিদেশের স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী সতীর্থ কর্মকার। স্বাগত আপনাকে। সতীর্থ, যেটি দেখছিলাম যে যুদ্ধবিরতি তো আসলে বারবারই এই মধ্যপ্রাচ্যে ইসরায়েল কখনো হিজবুল্লাহর সাথে করে, কখনো হামাসের সাথে করে, কিন্তু যেহেতু গাজায় এখন পর্যন্ত যুদ্ধ চলছে, লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতিতে গেল, আসলে এটি দুই পক্ষ কতক্ষণ পর্যন্ত এই কথা আসলে রাখতে পারবে, কি মনে হয় আপনার কাছে? গালিব, এই জায়গায় যুদ্ধবিরতির যে প্রস্তাবনা, সেখানে নেতানিয়াহু কিন্তু স্পষ্ট করে বলেছেন যে এই মুহূর্তে যদি হিজবুল্লাহর পক্ষ থেকে অপ্রত্যাশিত কোনো হামলা হয়, এই যুদ্ধবিরতি কার্যকর যখন হচ্ছে তার মধ্যেও, সেক্ষেত্রে ইসরায়েল চুপ করে বসে থাকবে না, তারাও পাল্টা হামলা করবে। এবং আজকে বুধবার কার্যকর হওয়ার পরে আমরা কিন্তু দেখেছি বুধবারের শেষ রাতে হামলার পর থেকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েল কোনো হামলা করেনি এবং বৈরুতে এক ধরনের উচ্ছ্বাস দেখা গেছে। তার মানে যুদ্ধবিরতি কার্যত কার্যকর হতে শুরু করেছে। তাহলে এটি কার্যকর হবে তো আসলে এই দুই পক্ষের সিদ্ধান্তের ওপরে। হিজবুল্লাহ যদি আগামী 2 মাসে, আগামী 60 দিনে কোনো ধরনের রিটালিয়েটরি অ্যাক্ট না করে, তারা যদি ইসরায়েলের ভূখণ্ডে কোনো ধরনের হামলা না চালায়, এবং যেহেতু যুদ্ধবিরতির প্রস্তাবটি ইসরায়েলের পক্ষ থেকেই প্রথমে আনা হয়েছে, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছে তারা, কিন্তু তার মানে এই বলটি এখন আসলে হিজবুল্লাহর কোর্টে। হিজবুল্লাহ যদি বলটি তাদের কাছে রাখতে পারে, তারা যদি পাল্টা কোনো হামলা না চালায়, তাহলে আসলে যুদ্ধবিরতিটি 60 দিনের জন্য কার্যকর হতে যাচ্ছে। এখানে আরেকটি পয়েন্ট বলে রাখা ভালো, সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি কিন্তু এই যুদ্ধবিরতির একটি বিষয় সম্পর্কে বক্তব্য দিয়েছেন গতকালকে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে লেবাননের যে সেনাবাহিনী, তারা লেবাননের এই যে প্রতিরক্ষার দপ্তর, সেই জিনিসটি তারা রক্ষণাবেক্ষণ করবে, তারা সুরক্ষার কাজে নিয়োজিত হবে, এবং তখন আস্তে আস্তে ইসরায়েলি সেনাবাহিনী জায়গাটি ছেড়ে যাবে, লেবানন ছেড়ে চলে যাবে। অর্থাৎ এক ধাক্কায় কিন্তু সমস্ত ইসরায়েলি সেনাবাহিনী সে লেবানন থেকে চলে যাচ্ছে না। ধীরে ধীরে এই কাজটি হওয়া মানে হচ্ছে 60 দিন কিন্তু মানে ধাপে ধাপে সৈন্য প্রত্যাহারের একটি প্রস্তাব আছে। সুতরাং একদিনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়ে যাচ্ছে এটি যেমন না, তেমন বাইডেনের কথা থেকে এটি বোঝা যায় যে দুপক্ষ যদি শেষ পর্যন্ত কোনো অপ্রত্যাশিত হামলা না করে, তাহলে 60 দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। সতীর্থ, এই শেষ প্রতিবেদন, যেটি আপনার প্রতিবেদন ছিল, সেখানে আপনি বলছিলেন যে এই যুদ্ধবিরতির মূল উদ্দেশ্য বেনিয়ামিন নেতানিয়াহুর গাজায় আগ্রাসনটা আরো বেশি বাড়ানো। কিন্তু যেহেতু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে ইসরায়েল যেতে পেরেছে, হামাসের সঙ্গে যাওয়ার কি আসলে কোনো সম্ভাবনা রয়েছে, নাকি আপনি যে সংখ্যাটা প্রকাশ করেছেন আপনার প্রতিবেদনে সেটি আসলে হতে যাচ্ছে? আন্তর্জাতিক বিশ্লেষকরা এভাবে দেখেন জিনিসটি, যে হামাস নির্মূল করার যে বাণীটি আসলে ইসরায়েল দিচ্ছে, যে নেতানিয়াহু দিচ্ছেন, কিন্তু হামাস তো আসলে এক ধরনের চেতনাবোধ, এটি তো আসলে এক ধরনের মুক্তিকামী সংগঠনের চাওয়া পাওয়ার মতো একটা বিষয় তাদের ন্যারেটিভ থেকে। সুতরাং হামাসকে নির্মূল করতে হলে তো প্রজন্মকে ধ্বংস করে ফেলতে হবে। আজকে যদি আপনি হামাসের 50 জন নেতৃস্থানীয় লোককে হত্যা করেন, তাদের তো উত্তরসূরিরা আছেন, তারা তো নিশ্চয়ই স্বাধীনতা সংগ্রাম থেকে বের হয়ে যাবে না। সুতরাং মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা এভাবে বলেন যে হামাসের সাথে ইসরায়েলের এই যে দ্বন্দ্বটি, হামাসকে পুরোপুরি নির্মূল করা, সেটি কিছুটা মানে অসম্ভব একটি কাজ। কিন্তু এই জায়গায় পুরো গাজাকেই আসলে সেই জায়গায় শেষ করে দেওয়া লাগতে পারে, এরকম একটা ব্যাপার, এরকম একটি বিষয়। সে জায়গায় যে দ্বিরাষ্ট্র নীতির কথা বলা হচ্ছে, যে যুদ্ধের যে বিরতিতে যদি যাওয়া হয়, তাহলে জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার যে বিষয়টি, সেটি যদি নেতানিয়াহুকে করতে হয়, তাহলে নেতানিয়াহু আসলে তার দেশে যেমন চাপের মুখে পড়বেন, তেমন তার যে যুদ্ধনীতি, সেই নীতিতেও তিনি একটু বিভ্রাটে পড়বেন। কারণ তার বিরুদ্ধে তো আন্তর্জাতিক আদালত, অপরাধ আদালতের মামলা আছে, যুদ্ধটি থেমে গেলে তো তাকে বিচারিক প্রক্রিয়া যেতে হবে। সুতরাং নেতানিয়াহু হয়তো চাইবেন যুদ্ধটি বড় করতে, ইলাস্ট্রিকের মতো টেনে বড় করতে। অন্যদিকে হামাস তার অবস্থান থেকে কখনোই সরবে না। হামাস কিন্তু কখনোই চাইবে না এই ভূখণ্ডের নিরাপত্তার অধিকার আইডিএফ এর হাতে থাকুক, স্থানীয়ভাবে তারা শাসন করুক। তারা কিন্তু একটি স্বাধীন ভূখণ্ডই চায়। সুতরাং হামাসের সাথে যুদ্ধবিরতি হবে কিনা সেটি এই মুহূর্তে আগাম বলে দেওয়াটা যেমন কঠিন, তেমন এক্ষেত্রে আসলে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা যখন গ্রহণ করবেন, যদি আপনি হিসাবটি দেখেন, ট্রাম্প শপথ নেবেন 20 তারিখ এবং 27 তারিখে এই 60 দিনের যুদ্ধবিরতির যে সিদ্ধান্ত, সেটি বাতিল হচ্ছে। সুতরাং প্রথম সপ্তাহে ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের, তিনি আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন, তিনি কি আসলে নেতানিয়াহুকে জোর দিচ্ছেন কিনা হামাসের সাথে যুদ্ধবিরতিতে যেতে, মানবিক সংকটের বিষয়টি উত্থাপন করে, তখন আসলে এটির পট পরিবর্তন দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হামাসের সাথে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা আছে এরকম আন্তর্জাতিক বিশ্লেষকরা দেখছেন না গালিব। কিন্তু সেই জায়গাটা থেকে আপনি আরেকটা বিষয় নিশ্চয়ই পরিষ্কার করবেন, সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছিলাম যে জো বাইডেন এক ধরনের কথা বলছে যে এই যুদ্ধবিরতিতে তার ফ্রান্স এবং আরেকটি কার দেশের কথা বললেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র, এই দুই দেশের মধ্যস্থতায় আসলে এটি হয়েছে। কিন্তু রিপাবলিকানরা বলছে যে ট্রাম্পের কারণেই এই যুদ্ধবিরতি হয়েছে। আসলে মূল বিষয়টা এখানে আসলে কাদের ভূমিকাটা আপনি দেখছেন, নাকি আমেরিকান পররাষ্ট্র নীতিটাই আসলে মূল ভূমিকাটা রেখেছে? আপনার শেষ কথাটি সত্য, এখানে আসলে আমেরিকার পররাষ্ট্র নীতি গভীরভাবে কাজ করেছে। কিন্তু আপনি কিন্তু এটি অস্বীকার করতে পারেন না যে বাইডেন তার ক্ষমতার শেষ মুহূর্তে এসে সোকল্ড একটি সিজফায়ার কার্যকর করতে পেরেছেন। 60 দিনের একটি যুদ্ধবিরতি তো আমরা দেখতে পাচ্ছি।
কার্যত সেটি হয়েছে। সেক্ষেত্রে রিপাবলিকানরা বলার চেষ্টা করছেন, রিপাবলিকান সমর্থক এবং রিপাবলিকান প্রচার দল বলছে ট্রাম্প যে শুরু থেকেই বলছিলেন তিনি যে এই যুদ্ধটি, এই যে যুদ্ধে আমেরিকান ইনভলভমেন্ট এবং আমেরিকা নানানভাবে জড়িয়ে যাওয়া, যে যুদ্ধটি আমেরিকান না, সেই নিয়ে তিনি যে চাপটি দিচ্ছেন, ওই চাপের কারণেই হয়তো বাইডেন প্রশাসন এমন একটি সিদ্ধান্ত নিয়েছে বা তারা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তারা আজকে সরাসরি আমরা দেখেছি এবিসি নিউজ, ফক্স নিউজ এরকম প্রতিবেদন করেছে। তারা বলছে এই সাফল্যটি ট্রাম্পকে দিতে হবে এবং দিন শেষে এই যে মধ্যপ্রাচ্য ইস্যুতে আমেরিকা একটি পয়েন্ট পেল, আমেরিকা একটি ট্রাম্প কার্ড খেললো, সেই পয়েন্টটি আসলে দিন শেষে ট্রাম্পের ঝুলিতেই যাবে, কারণ তিনি আসলে পরবর্তী প্রশাসনকে হ্যান্ডেল করবেন। এবং এটি স্পষ্ট যে ট্রাম্প যখন শপথ গ্রহণ করবেন তখন নেতানিয়াহু বাইডেন প্রশাসনের থেকে সমরাষ্ট্র থেকে শুরু করে অনুদানের ব্যাপারে যে একটা মানে সহযোগিতা পাচ্ছিলেন, যে ঢালাওভাবে এক ধরনের সহযোগিতা পাচ্ছিলেন, ডোনাল্ড ট্রাম্প হয়তো অতখানি উদারপন্থী একটি অ্যাপ্রোচ করবেন না, কারণ মধ্যপ্রাচ্য ইস্যুতে বাইডেন প্রশাসনের ব্যর্থতা তিনি দেখেছেন এবং সেটি তার ভোট ব্যাংক ছিল। তিনি যদি এসে একই বাইডেন প্রশাসনের মতো কাজ করেন তাহলে খোদ ওয়াশিংটনে এবং আমেরিকার মানুষের কাছে তো তিনি প্রশ্নবিদ্ধ হবেন। সুতরাং নেতানিয়াহুর জন্য আগামী 60 দিন গুরুত্বপূর্ণ, যে যুক্তরাষ্ট্র আসলে এই যুদ্ধনীতিতে অন্য ধরনের কোনো পরিবর্তন আনতে যায় কিনা বা তাদের মতাদর্শে কোনো পরিবর্তন হয় কিনা। কিন্তু গালিব এটিও সত্যি যে আমেরিকা তার পররাষ্ট্রনীতি থেকে খুব কমই সরে আসে। হয়তো মুভমেন্টে কিছু চেঞ্জ হয়, বক্তব্যে কিছু চেঞ্জ হয়, কিন্তু সত্যিকারের যে নীতি, সত্যিকারের যে পলিসি, সেখানে তারা খুব একটা পরিবর্তন আনে না গালিব। এবং সেটি অবশ্যই আমরা মধ্যপ্রাচ্যে তাদের যে আগ্রাসন এবং তাদের মধ্যপ্রাচ্যকে নিজের হাতে রাখার যে নীতি, সেখান থেকে যে আমেরিকা খুব সহজে সরে আসবে কিংবা এইখান থেকে যে তাদের একটা অন্য কোনো নীতি তৈরি হবে সেটা আমরা সচরাচর দেখতেও পাই না আসলে। সতীর্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এখন বিদেশের স্টুডিওতে আসার জন্য এবং বিস্তারিত আলোচনার জন্য।